পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি, কলমে নওরিন মুনতাহা হিয়া। পর্ব সংখ্যা 14। ইনায়ার কথা শুনে অরণ্য ওকে জড়িয়ে ধরে, ইনায়াও অরণ্যকে জড়িয়ে ধরে। ইনায়া এতদিনে বুঝতে পারে অরণ্য সকলের সামনে অনেক রাগী ভাব নিয়ে থাকলেও বাড়িতে সে খুব সাধারণ জীবনযাপন করে, হাসি খুশি থাকে। রাত প্রায় 9টা। ইনায়া নিজের রুমে বসে আছে, তার হাতে এসএস কোম্পানির কাগজ। দুপুরে আসিফ তাকে যে এসএস কোম্পানির ইনফরমেশন দিয়েছে তার কাগজ বেশ মনোযোগ সহকারে দেখে যাচ্ছে ইনায়া। সাফায়েত নামটা যখন থেকে শুনেছে ইনায়া তখন থেকে তার মনে হচ্ছে যে এই নামটা তার বড্ড বেশি পরিচিত, কিন্তু ইনায়া স্মৃতিচারণ করতে পারছে না এই মানুষটা আসলে কি। ইনায়ার হঠাৎ করে কি যেন মনে হয়। সে হাতে থাকা কাগজ রেখে পাশে থাকা টেবিল থেকে ফোন হাতে নেয়। ফোনের কল লিস্টে গিয়ে অরুণা বেগমের নাম্বারে কল দেয়। অরুণা বেগম ফোন রিসিভ করে। ইনায়া উদ্বেগ প্রকাশ করে বলে, মামুনি, তোমার কি সাফায়েত নামের কোনো পরিচিত লোক আছে? আচ্ছা, আমার আত্মীয় স্বজনের মধ্যে কি সাফায়েত নামের কোনো লোক আছে? ইনায়ার কণ্ঠে হঠাৎ করে সাফায়েতের নাম শুনে চমকে যায় অরুণা বেগম। আজ প্রায় 15 বছর পর সাফায়েতের নাম আবার শুনছে অরুণা বেগম। অরুণা বেগম বলে, ইনায়া, তুমি হঠাৎ করে সাফায়েতের বিষয়ে কেন জিজ্ঞেস করছো? আর সাফায়েত প্রায় অনেক বছর আগেই মারা গেছে। এখন তো তোমাকে বিরক্ত করার কথা না সাফায়েতের। সাফায়েত মারা গেছে কথাটা শুনে ইনায়া সম্পূর্ণ শকড হয়ে যায়, কিন্তু ইনায়া বুঝতে পারে না অরুণা বেগমের সাথে সাফায়েতের পরিচয় ছিল, তার মানে ইনায়ার সন্দেহই সঠিক। ইনায়া বলে, মামুনি, এই সাফায়েত আসলে কে? কি সম্পর্ক ওনার সাথে আমার? আর সাফায়েত কি করে মারা গেছে? ইনায়া, তুমি জানো না সাফায়েত তোমার মামা হয়। তোমার মায়ের মৃত্যুর পর তোমার মায়ের সম্পত্তির জন্য ও তোমাকে নিজের কাছে জোর করে রাখতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বারণ করে দিই। এরপর কয়েক বছর পর জানতে পারি সাফায়েত একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। অরুণা বেগমের কথা ইনায়ের মাথার উপর দিয়ে চলে যায়। সাফায়েত যদি মারা যায় তাহলে এতদিন এসএস কোম্পানির এমডি হিসেবে দায়িত্ব কি করে পালন করে গেছে? আর সাফায়েত তার মামা ছিল মানে ইনায়ের নামে যে এসএস কোম্পানি তার নানা লিখে দিয়ে গেছে, সাফায়েত সেটা জানতো, যার জন্য ইনায়ের মায়ের মৃত্যুর পর তাকে নিজের কাছে রাখতে চেয়েছিল। ইনায়া তার ভাবনার জগৎ হারিয়ে যায়। অন্যদিকে অরুণা বেগম ফোনের অপর পাশ থেকে ইনায়ার কোনো জবাব না পেয়ে অরুণা বেগম বলে, ইনায়া, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন ইনায়া? অরুণা বেগমের কণ্ঠ শুনে ইনায়া হুঁশ ফিরে আসে। সে বলে, না, কিছু হয় নাই মামুনি। সাফায়েত যে আমার মামা হয় সেটা আমার জানা ছিল না। আচ্ছা, এখন রাখি, আমার জরুরি কাজ আছে। ইনায়া ফোন রেখে দেয়। সে এখন গভীর চিন্তায় মগ্ন। যদি সাফায়েত অনেক বছর আগে মারা যায় তাহলে ম্যানেজারের কথা অনুসারে এতদিন কোম্পানির সকল মিটিং কে করেছে? আর এসএস কোম্পানির সকল টাকা কার ব্যাংক অ্যাকাউন্টেই বা জমা হয়েছে? ইনায়ের মাথায় যেন এখন হাজার রহস্য ঘুরঘুর করছে, কিন্তু কোনো সমাধান নেই এই রহস্যের। ইনায়ের ভাবনার মাঝে রুমে প্রবেশ করে অরণ্য। অরণ্যর উপস্থিতি ইনায়া বুঝতে পারে সে নিজের ভাবনার জগতেই হারিয়ে গেছে। অরণ্য রুমে এসে দেখে ইনায়া খুব মনোযোগ দিয়ে কে যেন ভেবে যাচ্ছে। অরণ্য বলে, কি হয়েছে আপনার ইনায়া? এমন মনোযোগ সহকারে কোন ভাবনার জগতে হারিয়ে গেলেন আপনি? ইনায়ার ভাবনার মাঝে অরণ্যর কণ্ঠ শুনে তার হুঁশ ফিরে আসে। পেছনে ফিরে অরণ্যকে দেখে ইনায়া এসএস কোম্পানির কাগজ লুকিয়ে ফেলে। ইনায়ার এমন কাণ্ডে অরণ্য হরু কুচকে ওর দিকে তাকিয়ে থাকে। অরণ্য বলে, কি এমন করে লুকিয়ে রাখলেন আপনি? উকিল দিয়ে কি ডিভোর্স পেপার রেডি করিয়েছেন আপনি? দেখেন ইনায়া, আমি কিন্তু আপনাকে ডিভোর্স দিব না। বউ ছাড়া থাকা আমার দ্বারা সম্ভব না। অরণ্যর এমন কথা শুনে ইনায়া রহস্যর কথা ভুলে যায়। এই লোকটা সব সময় কেন সিরিয়াস পরিস্থিতিতে ফান করে? ইনায়া রাগী লোকে অরণ্যের দিকে তাকিয়ে বলে, অরণ্য, আপনাকে ডিভোর্স দিতে চাই না, বরং খুন করতে চাই আমি। এখন আমাকে বিরক্ত না করে চলে যান তো এখান থেকে। ইনায়ার কথা শুনে অরণ্য হাসে। এরপর নিজের পকেট থেকে একটা ট্রেনের টিকিট বের করে। অরণ্য টিকিট ইনায়ার হাতে ধরিয়ে দেয় আর বলে, কালকে সকাল সকাল রেডি হয়ে থাকবেন। ট্রেন কিন্তু খুব ভোরে ছেড়ে দেয়, আর রূপনগর যেতে হলে একমাত্র ট্রেন দিয়েই যাওয়া লাগবে। সব ব্যাগপত্র গুছিয়ে রাখেন এখন থেকেই। অরণ্যর কোনো কথা ইনায়া বুঝতে পারে না। সে তার হাতে থাকা কাগজ খুলে দেখে সেখানে ট্রেনের টিকিট রয়েছে। আর অরণ্য এই ট্রেন দিয়ে রূপনগর যাওয়ার কথা কেন বলছে? এই রূপনগর কোথায়? ইনায়া বলে, আপনি আমাকে ট্রেনের টিকিট কেন দিলেন? আর সকাল সকাল রেডি হয়ে কোথায় যাব আমরা? আর রূপনগর কার বাড়ি? ইনায়ার কথা শুনে অরণ্য বলে, ইনায়া, আপনার নানার বাড়ি রূপনগর। কালকে সকালে সেখানে যাব আমরা ট্রেনে করে, যার জন্য ট্রেনের টিকিট কিনে নিয়ে এসেছি।
আমার নানার বাড়ি রূপনগর সেটা আপনি কি করে জানলেন? আর আমার নানার বাড়িতে আপনি কেন যাবেন? সাফায়াতের বিষয়ে ইনফরমেশন জানতে হলে রূপনগর যাওয়া দরকার আমাদের। আর এসএস কোম্পানির আসল মালিক মানে আপনার নানার মৃত্যু বা অন্য সব ঘটনার বিষয়ে জানতে হলেও রূপনগর যেতে হবে। 3 মাস পর আদালতের রায় দেবে। তখন যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু ফাঁসি হয়ে যাবে আপনার। চৌধুরী বাড়িতে সকলে ডিনারের জন্য টেবিলে উপস্থিত হয়। অরুণা বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সাজিয়ে রাখে। মিলন সাহেব খাবার খাওয়া শুরু করে দেয়। ইভান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, এরপর টেবিলে বসে যায়। ইভান খাবার খাওয়া শুরু করে দেয়। মিলন সাহেব বলে, ইভান, বিদেশ থেকে ফিরে তোমার পরিকল্পনা কি? ইনায়ের বিয়ে হয়ে গেছে, তোমার জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে গেছে। এখন তোমার এই দেশে বা এই বাড়িতে থাকতে কোনো সমস্যা নেই নিশ্চয়ই? মিলন সাহেবের কথা শুনে ইভান খাবার বন্ধ করে দেয়। ইনায়ের বিয়ের কথা মনে পড়ে যায় ইভানের, যা সে এতদিন ভোলার চেষ্টা করছিল। ইনায়াকে সেদিন অরণ্যের সাথে দেখার পর থেকে তার ভিতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। ইনায়ের স্মৃতি তার স্বপ্ন জুড়ে বিচরণ করছে। শত চেষ্টা করার পর ইনায়াকে ভুলে যাওয়া ইভানের দ্বারা সম্ভব হচ্ছে না। ইভান শান্ত গলায় বলে, আব্বু, ইনায় এই বাড়ি ছেড়ে চলে গেছে। এখন এই দেশে বা এই বাড়িতে থাকতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু হঠাৎ করে একথা কেন জিজ্ঞেস করার কারণ কি জানতে পারি? মিলন সাহেব একবার অরুণা বেগমের দিকে তাকিয়ে দেখে। অরুণা বেগম চোখ দিয়ে তাকে ইশারা করে। মিলন সাহেব গম্ভীর গলায় বলে, চৌধুরী বাড়ির সকল ব্যবসার দায়িত্ব এতদিন ইনায়ের ছিল, কিন্তু এখন ইনায়ে নিজের বিজনেস আছে। তারপর আমার ছেলে হিসেবে এই কোম্পানির সকল দায়িত্ব তোমার হবে। তুমি কি কোম্পানির এমডি হিসেবে কোম্পানি জয়েন করতে চাও? মিলন সাহেবের মুখে কোম্পানি জয়েনের কথা শুনে ইভান অবাক হয়। তার বাবা ইনায়াকে কোম্পানির সকল দায়িত্ব না দিয়ে তাকে এমডি হিসেবে জয়েন হতে বলছে। ইভানের কথাটা বিশ্বাস হচ্ছে না। ইভান অরুণা বেগমের দিকে তাকিয়ে দেখে। অরুণা বেগম নর্মাল হয়েই দাঁড়িয়ে আছে, আর নাতাশা যথেষ্ট মনোযোগ দিয়ে তার খাবার খেয়ে যাচ্ছে। ইভান সকলের মনোভাব ভালো করে বুঝে বলে, আব্বু, কোম্পানির মালিক যেহেতু তুমি, তাই তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আর ইনায়া যদি এই কোম্পানির দায়িত্ব পালন করে তাহলে আমার কোনো সমস্যা নেই। ও না হয় আমার কোম্পানির একজন কর্মচারী হিসেবে কাজ করে যাবে, যার জন্য মাস শেষে ভালো স্যালারি দেওয়া হবে ওকে। ইভানের কথা শুনে অরুণা বেগম কথা না চুপ করে থাকতে পারল না। ইভানের অহংকার কোনোদিন শেষ হবে না, যা অরুণা বেগম খুব ভালো করে জানে। অরুণা বেগম বলে, ইভান, তুমি কি বললে? ইনায়া তোমার কোম্পানিতে একজন কর্মচারী হয়ে কাজ করবে? তুমি হয়তো ভুলে গেছো ইনায়াকে। ও অরণ্যরাজ চৌধুরীর বউ, যে এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। আর ইনায়া বর্তমানে এসএস কোম্পানির মালিক, তাই তোমার কোম্পানির চাকরির দরকার ইনায়ার নেই। অরুণা বেগম বেশ গর্বের সহকারে ইভানের সামনে ইনায়ের প্রশংসা করে। ইভানের রাগ হয়। তার মায়ের কথা শুনে সে রাগী চোখে অরুণা বেগমের দিকে তাকিয়ে বলে, আম্মু, তোমার মুখে ইনায়ের সুনাম ছাড়া কোনো কথা আসে না। আর ও অরণ্যর বউ হয়ে গেছে বলে কি ওকে এখন আমার মাথায় নিয়ে নাচতে হবে? অরণ্য আমাদের শত্রু, ওর সাথে তুমি ইনায়ের বিয়ে দিয়ে ভুল করেছো। অরণ্য আমাদের শত্রু না, ও এই বাড়ির ছেলে, ও চৌধুরী বাড়ির বউ। তোমার যতটুকু অধিকার আছে অরণ্য ওর ঠিক সমান অধিকার আছে। আর অরণ্য যথেষ্ট ভালো আর ভদ্র ছেলে, ওর সাথে ইনায়া সুখেই থাকবে। আম্মু, তোমার কাছে নিজের ছেলেকে ছাড়া অন্য সবাইকেই ভালো লাগে। মাঝে মধ্যে মনে হয় তুমি আমার মা নয়, বরং শত্রু।